নমস্কার। আমি উত্তাল ঘোষ, পেশায় একজন মিডিয়া কর্মী। তবে আমার এই যে চ্যানেল বদলে দে, এর সঙ্গে খবরের দূর দূর তক কোনো সম্পর্ক নেই। এর মধ্যে আমার এই বদলে দে ইউটিউব চ্যানেলে 3টে ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওগুলো দেখে আমার অনেক শুভানুধ্যায়ী বন্ধু তারা কয়েকজন বলেছেন যে দাদা ঠিক জমছে না। তা আমি বললাম যে জমবে কি করে? তখন বলল, তুমি দাও যে এই অভিষেক কি নন্দীগ্রামে লড়বেন, কিংবা ধরো যে হুমায়ুন কবিরের পেছনে কে আছে, কিংবা এই বিধানসভা ভোটে কি হতে পারে, কোন কোন অঙ্ক কিভাবে পাল্টে যেতে পারে। আমি আবারও বলছি যে আমার এই চ্যানেলের সঙ্গে খবরের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, এবং যে বিষয়গুলোকে খুব জমাটি জিনিস বলে মনে করা হচ্ছে, আমরা মনে করি সাধারণত, সেই রাজনীতিটা সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কোনো আকর্ষণ নেই। আমি এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে রাজনীতি সম্পর্কে আমার যে কথাগুলো, সেগুলো আপনাদের সামনে আমি হাজির করতে চাইছি। যদিও আমার কথাগুলো শুনে আমাকে কেউ বলতে পারেন অবাস্তব, কিংবা মাথা খারাপ হয়ে গেছে, এরকম অনেক কিছুই বলতে পারে, কেউ কেউ বলতেই পারেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথের সেই গানে বিশ্বাস করি, যদি কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই নিজ মুখে তোর নিজের কথা একলা বল রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে। আমি কিছু জিনিস ভেবেছি রাজনীতি সম্পর্কে আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে, সেই কথাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, আপনাদের মত বিনিময় করতে চাই আপনাদের সঙ্গে। এখন রাজনীতিতে আমরা যে রাজনীতি বলে যে জিনিসগুলোকে দেখছি বুঝছি, এই যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা কাগজ ছিঁড়ে ফেললেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিমদা। এগুলো নিয়ে আমরা মশগুল হয়ে আছি। কিন্তু এগুলো নিয়ে যদি মশগুল হয়ে থাকি, তাহলে আসল আসল জিনিসগুলো চোখের আড়ালে চলে যাবে। কে কোথায় মন্দির করছে, কে কোথায় মসজিদ করছে, তাই নিয়ে যদি আমাদের আলোচনা চলতে থাকে, তাহলে আমাদের স্কুলের আলোচনা কখন হবে, আমাদের হাসপাতালের আলোচনা কখন হবে, আমাদের কাজের ব্যবস্থা তার আলোচনা কখন হবে, সেই আলোচনাটা কিন্তু থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দলের সমর্থক, প্রত্যেকেই বলাটা ভুল হবে, বেশিরভাগই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক। আর এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মনোভাবটা ওপর থেকে নিচ পর্যন্ত কাজ করে, সেটা হচ্ছে আমি ঠিক আর আমার বিরুদ্ধে যারা, তার সব ভুল। আমার সব ঠিক, আমার বিরুদ্ধে যারা, তাদের সব ভুল। এটা একদম নেতা থেকে সমর্থক পর্যন্ত এই প্রবণতা চলে। আমি প্রথমেই আপনাদের বিনীতভাবে বলতে চাইছি, আমি নিজে কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, এবং হওয়ার কোনো যৌক্তিকত আমি খুঁজে পাই না। আমার এখন 55 বছর বয়স, এখনো আমি দিন বদলের স্বপ্ন দেখি। এখন দিন বদল মানে অনেকে বলতে পারেন যে ওই সশস্ত্র সংগ্রাম, না, ওরকম ব্যাপার না। দিন বদলের স্বপ্ন আমি দেখি। কবির সুমন একটা গান করেছিলেন না, আমারও তো বয়স হলো রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। সেই দিন বদলের স্বপ্ন আমার এখনো গেল না। না, আমার এখনো 55 বছর বয়সে দিন বদলের স্বপ্ন আমার এখনো সত্যি সত্যিই যায়নি। এখন দিন বদল মানে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে নেতারা বক্তৃতা করেন মঞ্চ থেকে, আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা মঞ্চের নিচে বসে থাকি বা দূরে দাঁড়িয়ে নেতাদের গরম গরম ভাষণ শুনতে পাই। এখন তো ভয়ঙ্কর গরম ভাষণ চলে, যা খুশি তাই বলা, একে লাঠি পেটা করবো, ওর চোখ খুবলে নেবো, ওর ঠ্যাং ভেঙে দেবো। এগুলো এখন নেতাদের ভাষণ, যেগুলো গুন্ডামির ভাষা, সেগুলোই এখন নেতাদের ভাষা। যাই হোক, আমরা সেগুলো শুনি এবং সেগুলো নিয়েই মেতে থাকি। আমাদের মিডিয়াগুলো মেতে থাকে। আমরা আমাদের চায়ের ঠেক বলুন বা ড্রয়িং রুম বলুন, সব জায়গায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে থাকি। তাতে আমাদের লাভ কি হচ্ছে? তাতে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোথায় যাচ্ছি? ধরুন, আমার বাড়ি টালিগঞ্জে। আমার বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথে, এটাকে যদি আপনি ব্যাসার্ধ ধরেন, এই ব্যাসার্ধ ধরে
যে একটা, যদি আমি বৃত্ত একটা আঁকি, সেই বৃত্তের মধ্যে 8 থেকে 10টা সরকারি স্কুল আছে, তার বেশিরভাগ স্কুল বন্ধ, না হলে ধুঁকছে। এই বাস্তবতা আমাদের আছে। আর আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি অযোধ্যায় রামের মন্দির, দীঘাতে জগন্নাথের মন্দির, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, এইগুলো নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত আছি। তাহলে আমাদের জীবনের যে যন্ত্রণাগুলো, প্রয়োজনগুলো, আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের পানীয় জল, এই রকম যে বিষয়গুলো, এবং সব থেকে বড় কথা যে একটা সুস্থ পরিবেশ, আমি পরিবেশ মানে বলছি গাছপালা ইত্যাদি নিয়ে যে পরিবেশ, আমরা দেখছি যে আমাদের কলকাতার এখন দূষণের মাত্রা সেটা দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে। অথচ আমরা দিব্যি আছি, ব্যস্ত আছি যে এসআইআর খুব ভয়ঙ্কর, একটা নামও বাদ দিতে দেবো না, কোনো নাম বাদ দেওয়া যাবে না। প্রথমে বলা হয়েছিল এসআইআর পশ্চিমবাংলায় করতে দেবো না, তারপর সেখান থেকে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে দেখা গেল যে যারা সেদিন বলেছিলেন যে এসআইআর করতে দেব না, তারাই এখন হাত গুটিয়ে মাঠে নেমে পড়েছেন, একদম ফুল ফ্লেজেড, পুরো শক্তি নিয়ে নেমে পড়েছেন। এই তো চলছে আমাদের সঙ্গে চালাকি। এই চালাকির মুখে দাঁড়িয়ে আমরা কি কোনোভাবে ভাবতে পারি না? ধরুন এই যে এসআইআর এর কথা আমি বললাম, এসআইআর নিয়ে আমাদের অহেতুক একটা ভয় দেখানো হল, সেটা আমাদের শাসক দল এবং বিরোধী দল যারা রাজ্যে আছে দুতরফেই হল। এক পক্ষ বলল 1,25,00,000 মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা তারা এখানে আছে। তার ধারে কাছে যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা। কিন্তু তাতে অনেক মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে একটা ভয় ছড়িয়ে গেল যে যদি আমার ভোটার লিস্টে নামটা না থাকে তাহলে পরে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেটাকে আরো জোরদার করলো তৃণমূল কংগ্রেসের বক্তব্য। তৃণমূল কংগ্রেস বলল যে এই এসআইআর আসলে হচ্ছে নাম কাটার ব্যবস্থা করছে, বৈধ ভোটারের নাম কাটা হচ্ছে। এই এসআইআর আসলে হচ্ছে এনআরসি, বৈধ ভোটারের নাম যদি ভোটার লিস্টে না থাকে তাকে পাঠিয়ে দেওয়া হবে, পুশব্যাক করা হবে। এই পরিবেশে আমরা চলতে থাকলাম, আমরা ভয় নিয়ে ঘুরতে থাকলাম। অনেক বেশ কিছু ভোটার তারা আত্মহত্যা করলেন, তারা অসুস্থ হয়ে মারা গেলেন। এই অবস্থা আমরা পেলাম। ধরুন আমাদের পরিযায়ী শ্রমিক, কিছু পরিযায়ী শ্রমিকের ওপর অন্য রাজ্যে বাংলাদেশি খোঁজার নাম করে তাদের উপর আক্রমণ করা হলো। এখানে কি বলা হলো? বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ হচ্ছে বলে একটা লাফালাফি শুরু হয়ে গেল। আচ্ছা, বাংলা ও বাঙালির উপর আক্রমণ হচ্ছে বোঝা গেল। কিছু পরিযায়ী শ্রমিক যাদের উপর হামলা হয়েছে তারপর তারা চলে এলেন, প্রচুর পরিযায়ী শ্রমিক ভয় পেয়ে চলে এলেন, গরিব মানুষ, তাদের উপরেই সব হয়। এখানে তারা চলে আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এদের কাজের ব্যবস্থা করা হবে, এদের 5,000 টাকা করে মাসে দেওয়া হবে। বাস্তবে ছবিটা কি? মার খেয়েছেন অনেক পরিযায়ী শ্রমিক, তারা ভয় পেয়েছেন, ভয় নিয়ে পালিয়ে এসছেন, আবার সেই ভয় বুকে নিয়েই তারা কাজের জায়গায় ফেরত গেছেন, কারণ এখানে কোনো কাজ নেই। এটা আমাদের রাজ্যের বাস্তবতা, এটাকে কোনো আড়াল করার জায়গা নেই। উল্টো দিকে কি দেখা যাচ্ছে? বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে মালদার একটি ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে, তার পরিবারকে কিচ্ছু বলা হলো না, তাকে পাঠিয়ে দেওয়া হলো। বীরভূমের সোনালী খাতুন, তাকে তার পরিবার সমেত 8 বছরের বাচ্চা ছেলে সব পরিবার সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। মামলা মোকদ্দমা চলছে, আমরা সবাই দেখছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এর জন্য কে শাস্তি পাবে? সোনালী খাতুনের ব্যাপারটা কোর্টে গেছে, আবার ওই যে মালদার ছেলেটির কথা বললাম তার ব্যাপারটাও কোর্টে গেছে। আচ্ছা, যারা এদের উপর এই আক্রমণটা করলো, এই জঘন্য কাজটা করলো, তাদের শাস্তির কোন ব্যবস্থাটা কোর্ট করেছে? তাদের ফিরে আসার ব্যবস্থা হয়েছে, ঠিক আছে, কিন্তু রাজস্থান সরকার বা দিল্লি সরকার তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থাটা কোর্ট করেছে? অথচ আমরা মনে করি কোর্ট হলো সবার উপরে, কোর্ট সত্য, কোর্টের কোনো ভুল নেই। তাহলে সমস্ত দিক থেকে আমাদেরকে ঘিরে দেওয়া হচ্ছে।
বাংলা বাঙালি বলে খুব তোলপাড় চলল পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, কিন্তু পরিযায়ী শ্রমিকরা কাজ না পেয়ে ফেরত গেলেন। এসআইআর নিয়ে ভয় ছড়ানো হলো, অনেক মানুষ আত্মহত্যা করলেন বা ভয়ে মারা গেলেন। কিন্তু যারা ভয় ছড়ালেন তারা একদম পুরো শক্তি নিয়ে এসআইআর করতে ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে আমাদের একটু কি দেখার দরকার না যে আমাদের নিজেদের যে স্বার্থ, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের নিজেদের যে স্বার্থ, সেই স্বার্থটা আমরা কিভাবে নিয়ে এগোতে পারি? রাজনীতি এটা পারছে না। ৭৮ বছর দেশ স্বাধীন হয়েছে, তারপরেও আমাদের দেশের কি চেহারা আমরা সবাই জানি, আমাদের রাজ্যের কি চেহারা আমরা সবাই জানি। বিভিন্ন রাজনৈতিক দল তারা লম্বা লম্বা ভাষণ দিয়ে যায়। বামফ্রন্ট সরকার ৩৪ বছর ছিল। খেলার দুনিয়ার লোকেরা তারা রিটায়ার করে যায় বেশিরভাগই ৩৪ বছরের মধ্যে। এতটা দীর্ঘ সময়। তাহলে আজকের যে পরিবেশটা রয়েছে তার দায়টা শুধু তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে কেউ পার পেতে পারে না। রাজনীতিতে যারা যুক্ত রয়েছে, রাজনৈতিক দল যেগুলোকে আমরা আমাদের চোখের সামনে দেখছি, আমার মতে তাদের প্রত্যেকেই একই রকম ভাবে সিস্টেমের পক্ষে, এই ব্যবস্থার পক্ষে, যে ব্যবস্থায় অল্প কিছু লোকের হাতে বিপুল পরিমাণে সম্পদ জমে আর বেশিরভাগ লোক তারা অন্ধকারে থেকে যায়। এখন আলোচনাটা তো অনেক হলো, আমরা কি করতে পারি? আমাদের নিজেদের কথাটা নিজেদের মুখে আমাদের বলা দরকার। সেই জন্যই আমি যে রাজনীতির কথা বলছি তাতে 3টে কথা। 1 নম্বর, কথা কম কাজ বেশি। 2 নম্বর, কোনো সরকারি অনুদান ছাড়া প্রতিটি পরিবারের মাসিক আয় অন্তত 20,000 টাকা করার ব্যবস্থা করা, যাতে একটা পরিবার স্বনির্ভর হতে পারে, একটা পরিবার স্বাবলম্বী হতে পারে। তার খাদ্য, তার ঘর বানানো, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার পানীয় জলের ব্যবস্থা, তার বিদ্যুতের ব্যবস্থা, এগুলো যাতে নিজের পায়ের জোরের ওপর করতে পারে। এটা 20 না হয়ে 30 হতে পারে। যাতে যদি একটা পরিবার স্বাবলম্বী হয় তাহলে তাকে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করতে হবে না। তাহলে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে, ওই পরিবারটাকে তাদের রাজনীতির বোড়ে হিসেবে আর ব্যবহার করতে পারবে না। এখন অনেকে বলতে পারেন যে একটা পরিবারের মাসিক আয় 20,000 টাকা বা 30,000 টাকা, হ্যাঁ এটা সম্ভব। মঙ্গল গ্রহ থেকে কিছু নিয়ে আসতে হবে না। আমাদের রাজনৈতিক দলের নেতারা যেসব জিনিস আমাদের বোঝান, বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি, এছাড়া কিছু হবে না, বাজে কথা। তারও দরকার নেই। আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে এই কাজটা করা যায়। আর 3 নম্বর যে কথা আমি বলছিলাম সেটা হচ্ছে যে পরিবেশকে রক্ষা করে উন্নয়ন করতে হবে। উন্নয়নের নামে ঢালাও গাছ কাটা চলছে, উন্নয়নের নামে পাহাড় ধ্বংস করা হচ্ছে, উন্নয়নের নামে নদীর ওপর নদীকে আটকে দেওয়া হচ্ছে, এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে তারা বদলা নিচ্ছে প্রকৃতি। আমাদের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য দুটো থাকবে কিনা আমরা জানি না, কিন্তু কার কি হুঁশ আছে? সারা বছর তো 4 ধামে যাওয়া যায়, তার জন্য রাস্তা বানানো হচ্ছে, পাহাড় কেটে সুড়ঙ্গ করে, এই করে ওই করে সেই করে। এগুলো ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এগুলো কোনো উন্নয়ন নয়। আমাদের এগুলোকেই উন্নয়ন বলে চালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো আসলে ধ্বংসের পথে নিয়ে যাওয়া। যেভাবে হিমালয়ে হিমবাহ গলছে তাতে ভবিষ্যৎ বিপজ্জনক। যেভাবে আমাদের নদী সমুদ্রের জলস্তর বাড়ছে সেটা ভবিষ্যতের পক্ষে বিপজ্জনক। এই তো চলছে। যদি প্রকৃতিকে, পরিবেশকে আমরা বাঁচাতে না পারি তাহলে আমাদের জীবন বাঁচবে না। আমাদের সুন্দরবন ভয়ঙ্কর চেহারায় চলে গেছে, আর সুন্দরবন ভয়ঙ্কর চেহারায় যাওয়া মানে কলকাতা সহ দক্ষিণবঙ্গ একটা বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে যাবে। আবার ওদিকে পাহাড় উত্তরবঙ্গ, সেখানে আমরা দেখছি কি চেহারা হচ্ছে। ফলে 3টে কথা আমি বলতে চাইছি। নতুন রাজনীতির ভিত, অনেক তত্ত্ব কথা, অনেক কপচাকপচি, অনেক বড় সড়ো ভাষণ, তা নয়। 1 নম্বর কথা, কথা কম কাজ বেশি। 2 নম্বর কথা, কোনো সরকারি অনুদান ছাড়া প্রতিটি পরিবারের মাসিক আয় অন্তত 20,000 টাকা করা। এবং 3,
প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করেই উন্নয়নের কাজ। এই তিনটে বিষয়কে কেন্দ্র করে আমরা কি জনগণের রাজনীতি তৈরি করতে পারি? যদি পারি, তাহলে পরেই একমাত্র আমরা আমাদের বাঁচার রাস্তাটা বের করতে পারবো। আমরা না মরে বেঁচে আছি, এটা সত্যি কথা। সামান্য কিছু লোক বাদ দিয়ে আমরা বাকি লোকেরা আমরা না মরে বেঁচে আছি। অনেক কথা হয়ে গেছে, অনেক রাজনীতি, দলাদলি, মারামারি অনেক হয়ে গেছে। এবার কি আমরা একটু ঘুরে দাঁড়াতে পারবো না? এবার একটু আমরা কি নতুন করে ভাবতে পারবো না? রাজনীতি সম্পর্কে আমার যে কথা, তার প্রাথমিক ভাবনা এগুলো। আরও নিশ্চয়ই বিভিন্ন সময়তে আরও ভিডিও নিয়মিতভাবেই আমি এই চ্যানেলে পেশ করব, যেখানে আমার কথাগুলো, আমার ভাবনাগুলো আপনাদের সামনে হাজির করব। আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামতের জন্য অপেক্ষায় থাকলাম। এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামতটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ, নমস্কার।